যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমরা এই ল অ্যান্ড লাইফ চ্যানেলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 বা দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 12 বা 12তম আদেশ সম্পর্কে। অর্ডার 12 বা 12তম আদেশটি হচ্ছে অ্যাডমিশনস বা স্বীকৃতি বিষয়ে। কোনো একটা বিষয়ে কোনো পক্ষ স্বীকৃতি দিয়েছে কিনা, অ্যাডমিট করেছে কিনা এই ব্যাপারে। সাধারণত কোনো একটি বিষয়ে যখন কোনো পক্ষ স্বীকার করে নেয় বা কোনো বিষয়ে যখন স্বীকৃতি প্রদান করে, তখন সেই বিষয়ে আর সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হয় না বা সেটি প্রমাণ করার প্রয়োজন হয় না। সাক্ষ্য আইনে আমরা এই বিষয়গুলো পাব যে স্বীকৃত বিষয় প্রমাণের প্রয়োজন নেই। যেহেতু স্বীকৃত বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই, সেহেতু কোনো একটি বিষয় স্বীকৃত হওয়ার পর মোকদ্দমা আদালত ইচ্ছে করলে বা পক্ষদের আবেদনের প্রেক্ষিতে সেই পর্যায়েই সমাধান করে বা মোকদ্দমার কার্যক্রম সম্পন্ন করে রায় ঘোষণা করতে পারেন। তো এই ক্ষেত্রে স্বীকৃত হলে যেহেতু মোকদ্দমা দ্রুত নিষ্পত্তি হয়ে যায়, কাজেই এটা আইনের চর্চার ক্ষেত্রে একটা ভালো ফল আনতে পারে। এই জন্যে এই স্বীকৃত বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছিল বা হয়েছে বলে অনুমান করা যেতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে সাধারণত কোনো পক্ষই কোনো বিষয় পারতপক্ষে কোনো বিষয়ে স্বীকৃতি দিতে চায় না, যদি না কোনো একটি লিগ্যাল টার্মসের কারণে সেটা স্বীকৃত হয়ে যায়। প্রত্যেকেই চেষ্টা করে তার মোকদ্দমা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। ফলে এই 13 আদেশে যে সকল বিধিবিধান, 8টি বা 9টি বিধিতে যে সকল বিধান স্থান পেয়েছে, সেগুলো আমাদের আপাত কার্যক্রমে খুব বেশি চর্চিত হয় না। কেননা এখানে দেখা যায় যে কোনো একটি পক্ষকে, সেটা বাদী হোক কিংবা বিবাদী হোক, যে কোনো পক্ষকে অপর পক্ষ সুনির্দিষ্ট একটি বিষয়ে স্বীকৃতি প্রদানের নিমিত্তে আমন্ত্রণ জানাতে পারে, এবং সেই আমন্ত্রণটা কিভাবে জানাবে, কবে জানাবে, কতদিনের মধ্যে জানাবে, এবং আবেদনটা জানানোর পর কতদিনের মধ্যে অপরপক্ষ উত্তর প্রদান করবে, এবং এই ক্ষেত্রে কোনো বিলম্ব হলে বা কোনো খরচের বিষয় থাকলে সেটা কে পরিশোধ করবে, এই সকল বিধিবিধানই ঠাঁই পেয়েছে এই আদেশটিতে। আর যেহেতু বাস্তবতায় এখন আর কেউ এরকম স্বীকৃতির জন্যে আমন্ত্রণ জানায় না, কেননা এটা বাস্তবতায় কাজে লাগে না। আমি একজনকে বললাম যে আপনি এই জায়গাটা এই 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 বিষয়টির উপর স্বীকৃতি প্রদান করেন কিনা, সেটা কোনো ফ্যাক্টের উপর হতে পারে, সেটা কোনো দলিলের উপর হতে পারে। তো সেই ক্ষেত্রে সঙ্গত কারণে উনি সেটা করবেন না, ইনি তার যুক্তি দিবেন। এতে দেখা যায় যে মোকদ্দমা আরও দীর্ঘায়িত হবে কিংবা আরও প্রলম্বিত হবে। ফলে এটার চর্চা এখন অনেক হ্রাসমান এবং নাই বললেই চলে, বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ব্যতীত। কাজেই এইটা থেকে আমাদের এক্সামেও খুব একটা প্রশ্ন আসে না বার কাউন্সিল বা জুডিশিয়ারিতে। তবে শুধুমাত্র 6 বিধি, এই আদেশ 12-এর বিধি 6টা একটু খেয়ালে রাখা যেতে পারে, যেখানে বলা হয়েছে যে কোনো পক্ষ চাইলে কোনো এই স্বীকৃতির উপর নির্ভর করে মোকদ্দমার রায় প্রদানের জন্য আদালতের নিকট আবেদন করতে পারেন। অর্থাৎ পক্ষ আদালতকে বলবেন যে যে বিষয়টি ইতিমধ্যে স্বীকৃত হয়েছে, যদি এরকম বিষয় স্বীকৃত হয়ে থাকে, তাহলে যতদূর স্বীকৃত হয়েছে ততদূর আমার পক্ষে যতখানি আসে সেই অনুযায়ী মোকদ্দমার রায় প্রদান করা হোক, বা রায় প্রদানের জন্য বিজ্ঞ আদালতের নিকট আবেদন জানাচ্ছি। সেই ক্ষেত্রে আদালত যদি মনে করে যে হ্যাঁ, অন্য কোনো বিষয় নিষ্পত্তি আর করার প্রয়োজন নেই, যতটুকু স্বীকৃত হয়েছে তার মধ্যে যতখানি এই আবেদনকারীর পক্ষে গিয়েছে, তো তার উপর ভিত্তি করে মোকদ্দমার রায় ঘোষণা করলে মোকদ্দমায় আর বিশেষ কিছু বাকি থাকবে না বা পরবর্তীতে নতুন কোনো মোকদ্দমা উদ্ভবের কারণ তৈরি হবে না। সেই ক্ষেত্রে আদালত মনে করলে রায় দিতে পারেন, অথবা আদালত যদি বিবেচনা করেন অন্য কিছু, তখন অন্য কোনো সিদ্ধান্ত আদালত দিতে পারেন। মুদ্রা কথা যে স্বীকৃতির উপর ভিত্তি করে আদালতের রায়ের যে প্রার্থনা করার সুযোগ, সেটার সুযোগ রয়েছে এই 12 আদেশের 6 বিধিতে। এর বাইরে বিধিগুলোতে যে বিষয়গুলো ঠাঁই পেয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে যেগুলো বলেছি,
যে স্বীকৃতি প্রদানের জন্য আবেদন জানানো, সেটা কতদিনের মধ্যে জানানো হবে, কোন ফর্ম অনুযায়ী জানানো হবে, এখানে গ তফসিলের ৯ নং ফর্মের কথা বলা আছে ইত্যাদি ইত্যাদি। তো যেহেতু এগুলো আমাদের বাস্তবিক ক্ষেত্রেও প্রয়োগ হয় না এবং যেহেতু এগুলোর উপর ভিত্তি করে পরীক্ষায়ও খুব বেশি প্রশ্ন আসে না, কাজেই আর যেহেতু আমাদের পড়ার ভলিউমটাও অনেক বড়, অনেক কিছু আমাদেরকে পরীক্ষার্থী হিসেবেও পড়তে হয়, আইনের ছাত্র হিসেবেও পড়তে হয়, একজন আইনজীবী হিসেবেও জানতে হয়। কাজেই কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কম মনোযোগ দিলেও তেমন কোনো ক্ষতি নেই। তবে জেনে রাখতে হবে শুধু বিষয়টা সামগ্রিকভাবে যে ১২ আদেশে কি আছে, এই যে বিষয়টা জানা। আমরা ইতিপূর্বে বারবার বলেছি কয়েকটি পর্বে যে ভালো আইনজীবী যিনি জানেন বিধান কোথায় আছে, তাহলে বা কোথায় কোন বিধান আছে, এই ব্যাপারটা জানার অংশ হিসেবে আমরা এই ১২ আদেশটাকে মোটামুটি একটি সামারাইজ করে মাথায় রাখতে পারি যে এইখানে ১২ আদেশে এই ব্যাপারগুলো আছে এবং এই জিনিসটা শুধু আমার বেশি গুরুত্ব দিয়ে জানতে হবে। এতটুকু জেনে রাখাই যথেষ্ট বলে আমি মনে করি। কাজেই খুব বেশি সময় এই ১২ আদেশে দেওয়ার প্রয়োজন হবে না এবং পরবর্তীতে আমরা ১৩ আদেশ নিয়ে আলোচনা করব, যেখানে কিছু কিছু বিষয়ে আমাদের জানার প্রয়োজন হতে পারে। সেই পর্বে আপনাদের উপস্থিত থাকার জন্য বা পরবর্তী পর্বটিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং আজকে যারা এতক্ষণ আমার এই আলোচনা শুনেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।